পোলাপাইনের জ্বালা যন্ত্রণায় ফেসবুকে ঢোকাই যায় না। ফেসবুকে ঢুকলে একটা কথা ভেসে আছে, পারিবারিক শিক্ষা দীক্ষা ভালো থাকলে অবশ্যই লিঙ্কটা আমাদেরকে শেয়ার করবেন। এদেরকে কি বলা উচিত আপনারাই বলেন। কেউ কেউ আবার ভিক্ষা চাইতেও একটু লজ্জা করে না। কেউ তো বলে ওঠে, ভাই দয়া করে লিঙ্কটা একটু ভিক্ষা দেন, আমিও অসহায়, দুদিন ধরে কিছু দেখি না। এদেরকে আর কি বলবো ভাই, তাই ফেসবুকে যাওয়াই বন্ধ করে দিয়েছি। আর গল্প দেখুন, ফেসবুকে আপলোড করি না, যা গল্প লিখি তা আপনাদের মাঝে দিয়ে দিই। যাই হোক, এখন আসল কথায় আসা যাক। কয়দিন ধরে আমার বন্ধু রুদ্র বলতেছে ওর নাকি একটা মায়েরে পছন্দ হয়েছে। শালা ভিটুডিল, মায়েটারে বলতে ভয় লাগে, তাই ওকে প্রপোজ করবে, তার জন্য আমি নাকি ওকে হিম্মত জোগাইতাম। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতেছি, নতুন একটা শার্ট পরেছি, আর বের হবে বলে যখন এই বাসা থেকে পাটা বাড়াবো, তখনই পেছন থেকে পেতনি বোন আমায় ডেকে বলে ওঠে, কি রে, এমন বাদরের মতো সেজেগুজে কোথায় বের হচ্ছিস? তোর তো মতলব কোনো সুবিধার লাগছে না আমার কাছে। আমি বাদর না, বরঞ্চ তোর জামাই হনুমান শয়তান কোথাকার পেতনি। আমি বাদর না, বরঞ্চ তোর জামাই হনুমান শয়তান কোথাকার পেতনি। আমি বাদর, তাই না? এত সুন্দর করে সাজার পরও তুই আমাকে বাদর বললি? ও, আমি তো ভুলেই গিয়েছি, তুই তো বাঁদর না, তুই তো আমার মায়ের রাজকুমার। আমার মা তোকে কি বলে জানি ডাকে? শয়তান পেতনি কোথাকার। এখন কিন্তু আমি আম্মুকে ডাক দেব। আম্মু দেখো, তোমার এই শয়তান পেতনি মায়া আমাকে বাদর বলছে। ও একটা হনুমানের বউ, আর আমাকে বাদর বলছে, পেতনি কোথাকার। বারে, তুই এমন সুন্দর করে বাঁদরের মতো সেজেছিস, তোর একটু প্রশংসা করলেই আমার দোষ হয়ে যায়। আমি যেমন ভাবে সাজি না কেন, তোর এত জ্বলছে কেন? হ্যাঁ, সেটা আমাকে বল। কোনো একটা তো সমস্যা অবশ্যই হয়েছে। সমস্যা তো অবশ্যই হবে। দোয়া করি তোকে বলি আমাকে অফিসে দিয়ে আসতে। তোর ভাইকে তেল শেষ, তোর বাইক নষ্ট হয়ে গেছে, তোর বাইক এখন কাজ করা বন্ধ করে দিয়েছে, তোর সুইং হয়েছে, তোর ভালো লাগছে না, তোর মাথা ব্যথা, আর কত যে আমাকে অজুহাত দেখিয়ে আমাকে তোর সাথে নিয়ে গেলি না। ও আচ্ছা, তাহলে পেতনিটা এই জন্য আমাকে এসব বলছে। তখন আমি ওর সামনে হাত দুটো কোমরে গুজে ওর সামনে বলে উঠি, আমি কি করতাম? যখনই তুই উঠতে চাস তখনই আমার কোনো না কোনো সমস্যা হয়। এই দোষ আমার না, এটা তোর দোষ। কারণ তুই যে একটা কোফা, আর পেতনিরা সবসময় কোফাই হয়। কি বললি তুই? শয়তান বাদর কোথাকার, অনেকক্ষণ ধরে সহ্য করছি আমি কুপা আর পেতনি। তবে রে, আজকে তোর খবর আছে, তোর হাড্ডি গুড্ডি সব কিছু ভেঙে আমি এক করে ফেলবো। লাগা দৌড়। আমি দৌড়াতে লাগলাম পুরো বাড়ি জুড়ে, আর আপু আমাকে একটা ঝাঁটা নিয়ে পেটানোর জন্য পেছনে দৌড়াচ্ছে। আমি আম্মুকে ডাক দিতে শুরু করলাম, তখন আম্মু এসেই, তোদের হয়েছে এটা কি? হ্যাঁ, প্রতিদিন তোদের যদি ঝগড়া না হয় তাহলে মনে হয় তোদের দুজনের পেটের ভাত আর হজম হবে না। হয়েছেটা কি? আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই এসব করছিস? আমি না, বরঞ্চ তোমার ছেলে এমন করছে। আমি যখনই তোমার ছেলেকে বলি আমাকে অফিসে দিয়ে আসতে বা শপিং মলে নিয়ে যেতে, তোমার ছেলে বাইকের সমস্যা হয়। এখন দেখো কিভাবে রেডি হয়ে কেমন মেয়েদের সাথে দেখা করতে যাচ্ছে, টাঙ্কি মারার উদ্দেশ্যে। আম্মু তুমি আমাকে বিশ্বাস করো না? আম্মু তুমি আমাকে বিশ্বাস করো না, তোমার মেয়েকে বিশ্বাস করো। আমি তোদের কাউকে বিশ্বাস করি না, এখন চুপ কর। আমি আপুকে ভেংচি দিয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে যাই। বাইকটা বের করে রুদ্রের কাছে যেতে লাগলাম। ও, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি ইসমাইল হোসেন, বাবা মায়ের দুই মাত্র সন্তান। মানে আমি আর আমার বোন ছাড়া আমার পরিবর্তে আর কেউ নেই। আমি সবার ছোট। আমাদের ছোটোখাটো একটা বিজনেস আছে, ওটা আপু আর আব্বু মিলে দুজনেই চালায়। এর মধ্যে আব্বু তার বন্ধুর ছেলের সাথে আপুর বিয়ে ঠিক করে। আর কিছুদিন পরে আপুর বিয়ে। আপু বিশ্ববিদ্যালয়টা পুরোটা শেষ করতে পারেনি, কারণ আব্বু যখন অসুস্থ হয়ে যায় তখন আব্বুর অসুস্থতার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য দেখার মতো কেউ ছিল না। তাই আপু নিজেই দেখাশোনা করে। আব্বু যখন আবার সুস্থ হয়ে যায় তখন আপু ওই অফিসের দায়িত্ব নিয়ে নেয়, আর আব্বু হেড অফিসে চলে যায়। ধীরে ধীরে দেখতে দেখতে আমাদের কোম্পানিটাও এখন মোটামুটি অনেক বড় হয়েছে, তাই আমাদের এখন কোনো সমস্যা হয় না। এখন আপুর একটাই মাত্র চিন্তা, আমার পড়াশোনাটা শেষ করে আমি যেন কোম্পানির দায়িত্বটা নিয়ে নেই। আপুর হাজব্যান্ড মানে আমার আপুর সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছে, ছেলেটা খুবই নম্র ভদ্র এবং কি খুবই ভালো প্রকৃতির ছেলে, তাই আমারও ছেলেটাকে পছন্দ হয়েছে।
কারণ ছেলেটার মতো ভদ্র নম্রসভ্য এমন ওঝা ভালো ছেলে গ্রামে আর দুটো হবে না। আমরা পরিবার সহ শহরে থাকি, কিন্তু আব্বু বলেছিল গ্রামে যাওয়ার জন্য, কিন্তু আমাদের কারোই গ্রামে ভালো লাগে না, তাই আমরা সবাই শহরে থাকি। আপনার সাথে কথা বলতে বলতে কখন যে রুদ্র কল করেছে বুঝতেই পারিনি। হাতের ফোনটা পকেট থেকে বের করে কানে ধরে বলতেই ওপাশ থেকে রুদ্র বলে ওঠে, কিরে শালা, তুই কোথায়? তোর কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমি রেস্টুরেন্টে বসে আছি, কিন্তু তোকে তো দেখতে পাচ্ছি না। কোথায় তুই? হারামজাদা, তুই আমাকে আসতেও দিবি না? আমি তো আসতেছি, অপেক্ষা কর। ওরে আমার রোমিও রে, তুই একটা মেয়ের প্রেমে পড়েছিস যার জন্য পাগল হয়ে যাচ্ছিস। হারামজাদা, চুপ কর। তুই তাড়াতাড়ি আয়, নালে তোর বিচিতে আমি টোকা দিব। শালা হারামজাদা, সবকিছু নিয়ে বল, কিন্তু আমার ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলবি না, না হলে কিন্তু পিঠে চুটিয়ে দেব তোর সব নোংরামি বের করে দেব। হারামজাদা কথাকার। বন্ধু, তোর দুইটা বিচির কসম লাগে, তাড়াতাড়ি চলে আয়, কারণ ও কোথায় চলে যাচ্ছে? এত সময় রেস্টুরেন্টেই ছিল। শালা বিড়ি মানুষের মতো এমন অভিনয় করিস না তো, যা বলছি তাই কর। তুই গিয়ে সোজা প্রপোজ করে দে। তোরা তো চিন্তা কিসের? তুই চোর নাকি যে তোর ভয় লাগছে? বন্ধু, ভয় তো লাগবে। জীবনে প্রথমবার করতে যাচ্ছি, তাই করতে হয়তো ভয় লাগবে, এটাই স্বাভাবিক। হারামজাদা কোথাকার, সারাদিন দেখিস উল্টাপাল্টা, আর মাইন্ডে আসে উল্টাপাল্টা কথাগুলো। ঠিকভাবে কথা বল শালা লুচু কোথাকার। রৌদ্রের সাথে কথা বলে কলটা কেটে দেই। প্রায় 5 মিনিট পরে রেস্টুরেন্টের সামনে আসি। গিয়ে দেখি রৌদ্র বসে আছে রেস্টুরেন্টে। আমি যেতেই রৌদ্র বলে ওঠে, হারামজাদা, আসতে আরো 2 দিন পরে আসতে, তাহলে ভালো হতো। দেখ, চলে যাচ্ছে তোর জন্য, কিছুই করতে পারলাম না। পরি আমার সোনারে, সে মনে হয় এখানে বাসরাত করে ফেলবে। বিয়ের পরে তো বাসরাতে আমাদেরকে ঢুকতেই দিবি না, নিজে একা একাই করবে। এখনও তো ভাব নিছিস কেন যে এখন করার জন্য আমাদেরকে ডাকাডাকি শুরু করেছিস? শালা লুচ্চা কোথাকার হারামজাদা। বন্ধু, আমি এমন অবুঝ বলে তুই আমাকে গালি দিচ্ছিস? এই গরিবকে কত মারবে? থুস শালা, মাইয়াটা কোথায় যাচ্ছে? পেছনে যাই। এখন কি নিয়ে এসেছিস সেটা বল। আমি গিফট এনেছি, আর একটা সেট লেগেছে আমার মনের কথা বলার জন্য। শালা, এখন কি আগের যুগ আছে যে মানুষ বলে? এখন ডাইরেক্ট গিয়ে সরাসরি বলে দেয় তার মনের কথা। যাই হোক, মেয়েটাকে তো আমি দেখতে পেলাম না, চল পেছনে গিয়ে দেখি। নাটক না করে এখন ওর পেছনে চল। মনে হচ্ছে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, মনে হয় ওর কেউ আসতেছে বাইরে থেকে। চল আমরা গিয়ে দেখি, তারপর না হয় কথা হবে। ওখানে গিয়ে দেখি না, ওকে গিয়ে কি বলতে হবে? আমি যা বলবো তুই তাই গিয়ে বলবে। রৌদ্রকে নিয়ে আমি মেয়েটার পিছু করব, কিন্তু ট্রাফিক এই ঢাকা শহরে একটি বড় সমস্যা। ট্রাফিকের জ্বালায় বাঁচি না। বন্ধু, মেয়েটা আবার বিদেশে চলে যাওয়ার জন্য আসেনি তো এয়ারপোর্টে? হলা, মায়া পাগল, বিয়ে করে তো বউ পাগল হয়ে যাবে। হারামজাদা কোথাকার। ও জাহান্নামের চৌরাস্তা চলে যাক, তাতে তোর সমস্যা কি? আর একটা কথা বললে তোর গাল আমি একেবারে ফাটিয়ে দেবো শালা। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলবো না, চুপ করে রইলাম। যা বলার তুই বলতে থাক। তোকে তো আর কি বলবো, এই ট্রাফিকের জ্বালায় আমার মাথায় যে চুল আসে সবকুটো মনে হচ্ছে এখনই উঠে যাবে। এমনিতেই প্রচণ্ড পরিমাণ গরম, এরপর আবার এই জ্যাম, কখন যে ছাড়বে আল্লাহ জানে। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর জ্যামটা ছাড়ে। তখনই রৌদ্র বলে ওঠে, বন্ধু, মায়াটা তো মনে হয় চলে গিয়েছে। জ্যাম তো আমার পরিটাকে হারিয়ে ফেলেছে রে, এখন কি করব? তুই তো আজ 1 মাস ধরে তুই মেয়েটাকে ফলো করছিস, কিন্তু একটাবার কথা বলার চেষ্টা করলি না, বা কারো কাছ থেকে ওর ঠিকানাটা কিছুই জানতে চাইসলি না, শুধু শুধু ফলো করছিস। আর আমার সাথে দেখা হলে বলেছিস। ভালো করেই জানিস আমি একটু লাজুক স্বভাবের ছেলে, কাউকে কিছু বলতে লজ্জা লাগে আমার। কিন্তু সত্যি বলতে, এই মেয়েটাকে দেখার পর আমার মনের মধ্যে কেমন জানি না একটা ঢেউ ভেসে যায়, যার ফলে আমি ওই মেয়েটাকে যখনই দেখি তখনই আমার কাছে কেমন এক ভালো লাগা কাজ করে। তাই তো সব সময় মেয়েটাকে দেখার উদ্দেশ্য করি, কিন্তু যখনই আমার দিকে তাকায় আমার বুকের ভেতরটা কেমন জানি কেঁপে ওঠে। ওরই আমার ভালো পাশা রে। এখন পাশা নিয়ে কি করবি তুই বল আমারে। বন্ধু, তাহলে কি ওকে আমরা হারিয়ে ফেললাম? ওকে তাহলে চলে গিয়েছে? চুপ শালা, আমি ওকে দেখেছি এয়ারপোর্টের দিকে যেতে। আমি তো শুধু তুই যখন দেখিয়েছিলি শুধু পিছনে রেখেছিলাম, ওর সামনে তো আমি দেখিনি। তাতে চল, মনে হয় এয়ারপোর্টে গিয়েছে। তুই কি এখন বলছিস শাহজালাল বিমানবন্দরে আমরা যাওয়ার জন্য? মাথা মোটা কথাকার, এখানে কি আর দ্বিতীয় এয়ারপোর্ট আছে নাকি হারামজাদা? চল, বেশি নাটক না করে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। কথাটা বলে আমি আর রুদ্র দুজনেই এয়ারপোর্টে প্রবেশ করে
ওখানে প্রবেশ করার কিছুক্ষণ পর ঘোরাঘুরি করলাম। এরপরে সামনে তাকিয়ে দেখি দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে অনেক লোক, কিন্তু মেয়ে দুটো ভিন্ন। তখনই রৌদ্র আমাকে বলে ওঠে, ওই যে দেখ বন্ধু, মেয়েটা, ওই মেয়েটার কথাই আমি তোকে বলছিলাম, ওই যে। মেয়ে দুটোই সেম ড্রেস পরে আছে। দুজনের গায়ের মধ্যে সাদা একটা ফরক পরে আছে, তাই চেনার কোনো উপায় নেই। তারপরে রুদ্র দেখিয়ে দেয়, তাই ওর হাত থেকে চিঠি আর ফুলটা নিয়ে আমি মেয়েটার কাছে যাই। গিয়ে বলে উঠি, এ আপু, এই চিঠিটা আর এই গোলাপ ফুলটা নেন। পাশে আরেকটা মেয়ে আছে, দেখে মনে হয় মেয়েটা আমার থেকে সিনিয়র হবে। কিন্তু সিনিয়র হলে কি হয়েছে, মেয়েটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দরী। প্রথম দেখাতেই যেন আমি মেয়েটার প্রেমে পড়ে যাই। কিন্তু মেয়েটা আমার সিনিয়র, তাই হিসাব করে কথা বলতে হবে। যদি ম্যারিড হয় তাহলে তো আরও সমস্যা। মেয়েটার হাতে চিঠি আর গোলাপ ফুলটা দিতে তখনই পাশে থাকা মেয়েটা রেগে আমাকে একটা ধাক্কা দিয়ে আমার হাত দিয়ে আমার হাত থেকে সব কিছু ফেলে দিয়ে রাগে চোখে বলে ওঠে, তোর তো দেখি সাহস কম না। তোর কত বড় সাহস, আমার সামনে আমার ছোট বোনকে তুই প্রপোজ করছিস? তোর তো দেখছি সাহস কম না রে। এই যে মিস আন্টি, আপনাকে প্রপোজ করছি না, পাশে দেখা যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওনাকে করেছি। আর প্রপোজটা আমি না, আমার বন্ধু করেছে। ঠিক আছে তো, হিসাব করে কথা বলবেন। এই পিচ্চি ছেলের কত সাহস, ও আমাকে আন্টি বলে? আমি তোর কোন কালের আন্টি লাগি যে তুই আমাকে আন্টি বলছিস? দেখুন আন্টি, দেখে তো মনে হচ্ছে আপনি বিদেশের মুরগি, বাংলাদেশে এসেছেন। তাই এসেছেন যেহেতু খাওয়া দাওয়া করে চলে যাবেন, ঠিক আছে? আমাদের বাসায় আপনার দাওয়াত রইল, তাই মুরব্বি আপনি এখন ওদের মতোই থাকেন। কি? তুই কি বললি? আবারও আন্টি? তুই আমাকে আবারও বললি তো আন্টি? আমি কোন দিক থেকে আন্টি লাগি? হ্যাঁ, আজকে তোর খবর আছে, তোকে আমি মেরেই ফেলবো। আপু, করছিস কি? এয়ারপোর্টের মধ্যে মারামারি করবি নাকি? এখানে ঝগড়া পেতে গেলে তো অনেক সমস্যা হবে। ছেলেটার সাহস কত বড়! আমার মন তো একটা সুন্দরী মেয়েকে ও আন্টি বলে, তার উপর আমাকে কি বলেছে দেখ। আপনি সুন্দরী? একটু হাসাইলেন, আমরা ভালো করে একটু হাসা লই। বন্ধু, তুই এদিকে আয়। তুই ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? রৌদ্র কাছে আসতেই আমি মেয়েটার দিকে হাত দিয়ে চেহারার দিকে তাকিয়ে বলে উঠি, দেখ তো বন্ধু, কোন অ্যাঙ্গেলে মনে হয় ও যে সুন্দরী? আমার কাছে তো মনে হচ্ছে একটা পেতনি। না, আসলে আপুটা এমনিতেই সুন্দর, একটু চোখে ছানি পড়েছে। মারডালা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমার একেবারে মেয়ে দুটোর সামনে ইজ্জতের ফালুদা বানিয়ে দিল। তখনই ওর গায়ের মধ্যে দুই তিনটা লাটুসটা দিয়ে বলতে শুরু করি, হারামজাদা, তোর জন্য এখানে এসেছি আর মেয়েটা আমাকে অপমান করছে, তুই ওদের সাথে তাল মিলিয়ে কথা বলছিস? আরে তুই কি পেতনি চিনিস নাকি? ওরা সবসময় নিজেদের আসল রূপটা লুকিয়ে রাখে। দেখ, এখন আসল রূপটা দেখিয়ে দিয়েছে। কি বলি তুই? আমি পেতনি? এত সময় তো আমি তোকে কিছু করিনি, কিন্তু এখন যেহেতু তুই বলেই ফেলেছিস, তাহলে দেখ আমি তোর কি করব। গান মোটকে খাবো আমি তোর। মেয়েটা কথাটা বলে আমার সামনে এসে আমার শার্টের কলারটা চেপে ধরে আর কথাগুলো বলতে লাগলো। আমি যেন ভয়ে গলার সব পানি শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেয়েটার এমন ভয়ানক চেহারা দেখে আমি রীতিমতো ভেবে গেলাম। তখন আমি ভয়ে ভয়ে নরম গলায় বলে উঠি, দেখুন, আপনি কিন্তু বেশি বেশি করছেন, না হলে কিন্তু আমি এখনই কেটে দিব। ও আচ্ছা, তাই নাকি? তুই কান্না করবি? ঠিক আছে, কান্না কর, আমিও দেখি তোর আম্মু তোকে বাঁচানোর জন্য আসে নাকি। রৌদ্র বন্ধু, কই তুই বাঁচা, মায়াটার হাত থেকে পেতনি আমারে মায়েরা ফালাইব। কই গেলি রে তুই? ও মা, সামনের দিকে তাকিয়ে দেখি সব বোবা, কেউ নাই। কারণ রৌদ্র তো ওই মায়ের সাথে অন্য একটা পাশে গিয়ে কথা বলছে। পুরি শালা, মার খাচ্ছি আমি আর হারামজাদা প্রেম করছে ওখানে। একে বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কি রে, কথা বলছিস না কেন? তোর তো সাহস দেখে আমি বাঁচি না। এত সাহস কোথা থেকে আসে? হ্যাঁ, তুই আমার মুখের ওপরে কথা বলিস, আমাকে পেতনি বলিস? পিচ্ছি ছেলে, পিচ্চির মতো থাকবি। তোমার মতো 4-5টা মেয়ে আমার রাখার যোগ্যতা থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছ? আমার পিছনে কত মেয়ে করে। কথাটা বলে মেয়েটার সামনে চুল ঠিক করতে লাগলাম। তখন ওই মেয়েটা একটু হাসি দেয়, হাসি দিয়ে বলে ওঠে, তোর মতো উগান্ডার পিছনে আবার মেয়েরা ঘোরে, এটা শুনলে আমার হাসি পায়। কি? আমি উগান্ডা? এত বড় সাহস! এই কথাটা বলে আমি মেয়েটার দিকে এগিয়ে যাব। তখনই কিসের সাথে ওষ্টাকে মেয়েটার গায়ের উপর পড়ে গেলাম। আমার ঠোঁটটা মেয়েটার ঠোঁটের সাথে লেগে যায়। সে কি এক অনুভূতিটা বোঝানোর মতো নেই। এই প্রথম কোনো মেয়ের সাথে এতটা আমি কাছাকাছি চলে এসেছি। কোনো মেয়েকে এই প্রথম স্পর্শ করলাম।
আমার শরীরটা কেমন জানি বিদ্যুতের মতো চমকে উঠলো। মেয়েটা আমাকে জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দেখলাম মেয়েটা যেন রেগে আগুন হয়ে আছে। তখনই পাশের মেয়েটা দৌড়ে আসে। আপু, কি হয়েছে? তুই এখানে এমনভাবে ঝগড়া করছিস কেন? আমাদেরকে তো আবার বাসায় যেতে হবে। তোর বান্ধবীর বাসায় তো আমাদেরকে যেতে হবে। গতি সুবিধার না, কারণ ভুলটা আমি করেছি, তাই রুদ্রকে ইশারা দিয়ে দিলাম দৌড়। তখন পেছন থেকে বলে ওঠে, বেদবের পোলা, তোরে আমি দেখে নেব কিভাবে ছিলি। হ্যাঁ, এখান থেকে পালিয়ে গেলে বেঁচে যাবি। যখন আমি তোকে পাবো না, তখন এটার প্রতিশোধ আমি সুদে আসলে ঠিক তুলে নেব। কি রে আপু, এমন রেগে আছিস কেন? কি হয়েছে তোর আবার? চুপ করতে, তোর জন্যই সব কিছু হয়েছে। ওই ছেলেটার সাথে চিচি, এটা ভাবতেই কেমন জানি লাগছে। আর তুই কি না ওখানে ইটিস ফিটিস করতে গিয়েছিস না? তোকে তো আমি বাসায় গিয়ে দেখছি। আগে তো বাসায় গিয়ে চল। কিরে বন্ধু, তুই আমাকে নিয়ে এইভাবে কুত্তার মতো দৌড়াচ্ছিস কেন? তোকে কি পাগলা কুত্তায় তাড়া করছে নাকি? তোর নানির খলিগড় হরমজাদা কোথাকার। তোর জন্য সব কিছু হয়েছে। না হলে আজকে মেয়েটার সাথে না হয়তো দেখা হতো, না হয়তো ঝগড়া হতো। মেয়েটা আজকে আমাকে পেলে একবার শেষ করে ফেলবে। তোমাকে কে বলতে গিয়েছে এত লোচ্চামি করার জন্য? নিজের পায়ে নিচে কোড়াল মারছো, এখন সব দোষ আমারে দিতেছো? ও মা, কোথায় যাবো গো? তার কোনো দোষ নেই, সে নির্দোষ। সে কোনো দোষই করেনি। তার তো কোনো অন্যায় হতে পারে না। সব অন্যায় আমার। আমি কেন তাকে নিয়ে এখানে এসেছি? যাই হোক ভাই, একদিক থেকে উপকার ভালোই হলো। মেয়েটার নাম হচ্ছে মিম, আর ওদের বাসা আমাদের এখান থেকে বেশি দূরে না, মাত্র ঘন্টা খানিক দূর আছে। আর শুনতে আমার কাছে এতটুকু ভালো লেগেছে যে আমার দুটো ভার্সিটি পরেই মেয়েটার ভার্সিটি ফোন নাম্বারটা নিয়েছি, ওকে আমি প্রপোজ করেছি, মেয়েটার রাতে জানাবে বলে দিল। শালা হরমজাদা, আজকে তোকে আমি রেস্টুরেন্টে নিয়ে ফাঁকা বানাবো। কারণ তোর জন্যই আমার আজকে এমনটা হয়েছে। তুই যদি আজকে ট্রিট না দিস, তাহলে কিন্তু তোর বেঁচে দুইটা কাইটটা আমি ঝোলাই রাখবো শালা। আরে বন্ধু, এইভাবে অভিশাপ দিস না, আর ভয় দেখাস না। বললাম তো তোকে খাওয়াবো, চল। যদি তুই রেস্টুরেন্টে খেতে চাস তাহলে চল, সমস্যা নেই, এখনই তোকে খাওয়াবো। হ্যাঁ বন্ধু, চল। তোকে নিয়ে আর ভরসা নেই। তুই যেহেতু আজকে বলেছিস, তাহলে এটাই সুবর্ণ সুযোগ। দেরি হয়ে গেলে তুই তো আবার খাওয়াবি না, তা আমি ভালো করেই জানি। না বন্ধু, আমার মনটা অনেক ভালো আজকে, তাই তোকে খাওয়াবো, কোনো সমস্যা নেই। আজকে কোনো কিপটাম করবো না, আমার কাছে টাকা আছে, সমস্যা নেই, তোকে খাওয়াতেই পারবো। আসলে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আর আমার বন্ধু রুদ্র পড়াশোনাতে খুবই ভালো। এক কথায় বলতে গেলে ভার্সিটির মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট এবং কি ভদ্র ছেলে যদি কেউ থাকে তাহলে আমার বন্ধু রুদ্র। আর সব সময় আমি ওর সাথে থাকি। আমার এছাড়া কোনো ব্যক্তিগত বন্ধু নেই। একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। এসে আমি খাবার অর্ডার দিতে লাগলাম। আমার তো খাবার অর্ডার দেওয়া দেখে রুদ্র বলে ওঠে, আমরা তো মাত্র দুজন, এত খাবার কেন অর্ডার দিয়েছিস? এই হরামজাদা, এত খাবার কোথায়? এগুলো তো শুধু আমার জন্য। তোর খাবার তুই অর্ডার দে। আমি কি বলেছি এগুলো তোর জন্য? এগুলো আমি একাই খাবো। হারামজাদা, তোর পেট ফুটো হয়ে যাবে আজকে। তো তুই আমাকে ফকির বানিয়ে ছাড়বি শালা হারামি কোথাকার। কিছুক্ষণ পর খাবার চলে আসে। আমি আরো খেতে লাগলাম। এর মধ্যে হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আপু বলে ওঠে, কি রে, কোথায় আছিস তুই? সেই কখন থেকে কল করে যাচ্ছি তোকে, একটা কলও তো রিসিভ করছিস না। মরে আছিস নাকি বেঁচে আছিস তারও তো কোনো খবর পাচ্ছি না। তুই যদি মরার দোয়া করিস তাহলে তো আমি মনে হয় বেঁচেই থাকবো। আর একটা কথা কি জানিস, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। বুঝতে পেরেছিস তো? অবশেষে নিজেকে এতদিনে চিনতে পারলে। যাক, তো সুবুদ্ধি হলো তাহলে। মানে তোর কথা ঠিক বুঝতে পারলাম না। নিজেকে চিনতে পারলাম মানে? ওই যে নিজেকে তুই গরু বললি, সেজন্যই বললাম যে এতদিন পর নিজেকে চিনতে পারলি আসল রূপে। তাহলে আসলি তাহলে? তোর সাথে কথায় আমি পারবো না। এভাবে কথা না পেঁচিয়ে সোজাভাবে কথা বল। আমি একটা সহজ সরল ছেলে, এভাবে কথা পেঁচাস না। আমার বান্ধবী লন্ডন থেকে এসেছে, এখনও জানি কোথায় আটকা পড়ে আছে। সাথে ওর বোন আছে, এখনও আসতে পারছে না। তুই একটু গিয়ে দেখ, আমি তোকে লোকেশন পাঠাচ্ছি। আমি এখন খাচ্ছি, আর আমি ফ্রিতে কোনো কাজ করি না, তুই তো ভালো করে জানিস। তা আমি ভালো করেই জানি, ঘুষ খেতে খেতে তোর পেট কবে যে পাংচার হয়ে যায় আল্লাহই জানি। ঠিক আছে, ওটা নিয়ে তোর ভাবতে হবে না। তোর মোটা বকশিস পেয়ে যাবে, আগে ওকে তো নিয়ে আয়। ঠিক আছে, তুই লোকেশনটা পাঠিয়ে দে। আমি ওই লোকেশনে চলে যাচ্ছি। আর ওদেরকে বল ওখানে দাঁড়িয়ে থাকতে। আমি এখনই যাচ্ছি। কিরে, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি?
না, সমস্যা হয়নি। আসলে আপুর বান্ধবী নাকি লন্ডন থেকে এসেছে, সাথে ওনার বোনও আছে। ওনারা দুজন নাকি আমাদের বাসা চিনতে পারছে না, কোথায় এসে নাকি বলবার রাস্তা হারিয়ে ফেলেছে। এখন ওই ম্যাডামকে নিয়ে আসতে হবে। ও তাহলে তুই যা, আমি বরঞ্চ বাসায় যাই। এমনিতেই অনেক লেট করে ফেলেছি, দেরিতে গেলে পরে আব্বু আবার অনেক বকাবকি করবে। এমনিতেই কিছুদিন ক্লাসে যাওয়া হবে না, কারণ তোদের বাসায় যেতে হবে, তোর বোনের বিয়ের অনেক কাজ আছে। তোর আম্মু বলে দিয়েছে আগে থেকে চলে আসার জন্য। তা তো আসতেই হবে। আচ্ছা যাই হোক, তোর আব্বু আম্মুরে কিন্তু আগে থেকে চলে আসতে বলবি, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি গেলাম। কথাটা বলে রুদ্র ওখান থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পর আপুর লোকেশনটা পাঠিয়ে দেয়। আমি লোকেশন অনুযায়ী যেতে লাগলাম। একটু সময় পর বাইকটা একটা পার্কের সামনে এসে থামালাম। একপাশে পার্কিং করে আমি সামনে গিয়ে দেখি মেয়ে দুটো পেছনে তাকিয়ে আছে। অসহ্য গরমে মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে। ফারজানা পারেও বটে। আচ্ছা, ওর পিচ্ছি ওই কিউট ভাইটাকে পাঠালো তো হতো। সেই ছোটোবেলায় দেখেছিলাম ওকে, ছোটোবেলায় কিউট লাগতো আমার কাছে, বেশ ভালো লাগতো। কিন্তু একদিন ওকে যখন আমি প্রপোজ করেছিলাম, কান্না করতে করতে তোর মায়ের কাছে যে বিচার দিয়েছিল। আমার ওই পিচ্ছি জামাইটাকে পটাতে পারলে তো আমাকে কত সুন্দর করে কোলে তুলে নিয়ে যেতে পারতো। আপু, ফারজানা আপুকে কল করেছিস? ওনার ভাই নাকি আসতেছে। এখনও তো ওনাকে খুঁজেই পাচ্ছি না, কোথায় উনি? তোর থেকে আবার অসহ্য গরম লাগছে, কারণ আমি লন্ডনে এত গরম কখনো দেখিনি। বাংলাদেশে আসার পরেই তো দেখছি। তুই দেখেছিস আমার পুরো শরীরটা ঘেমে গিয়েছে। এখন তো আমার রাগ হচ্ছে। তুই পেতনিটা এখানে বিয়ে করতে আস। ওনার ছোট ভাইয়ার কি নাম্বার দিয়েছে? তাহলে তুই একটা কল কর। কল তো করেছি, কিন্তু ফোন তো ধরছে না। মনে হচ্ছে কোনো ট্রাফিকে আটকে আছে, আসবে হয়তো। পেছন ফিরে মেয়ে দুটো তাকিয়ে আছে। আমার একটু লজ্জা পাচ্ছে ফারজানা আপুর বান্ধবীর সাথে দেখা করতে, কারণ আজ থেকে 10 বছর আগের ঘটনা মনে পড়ে যায়। যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন ফারজানা আপুর বান্ধবী কোকো আমাকে প্রপোজ করে। কিন্তু আমি ওই সময় এসবের কিছুই বুঝতাম না। তাই আমি ওনাকে বলেছিলাম যে আমি তো আপনার ভাই, আপনি আমার আপু। কথাটা বলা মাত্রই আমাকে ঢাস করে একটা থাপ্পড় দিয়েছিল। আমি ওখানে কান্না করে দিয়েছিলাম। তখনই কোকো আপু আমাকে একটা কিস করে বসে, যার ফলে আমার আর মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। আমিও যেন নিঃসুপ হয়ে গিয়েছিলাম। তখন মনে হয়েছিল আমাকে যেন কোনো মেয়ে রেপ করে দিয়েছে। আমার কাছে এমন লাগছিল, নিজেকে কেমন জানি না খারাপ খারাপ একটা বাবু লাগছিল, কারণ ওই সময় আমি যে রোমান্টিকতার কিছুই বুঝতাম না। এসব কথা ভাবতে একটু লজ্জা লাগছিল। এরপর আমি গিয়ে আম্মুকে বিচার দিয়ে তারপর সবাই এসব নিয়ে হাসাহাসি করে। যাই হোক, এখন ওনারা মনে হচ্ছে এই গরমে অনেক কষ্ট পাচ্ছে, তাই কাছে যেতে হবে। তাই আমি দেরি না করে ওনাদের কাছে গেলাম। হঠাৎ করে কেউ পেছন থেকে ডাক দিয়ে ওঠে। পেছনে তাকাতেই মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। আমি যখন পেছন থেকে আপু বলে ডাক দিই, তখন সামনের দিকে তাকাতে আমার যেন পায়ের নিচ থেকে মাঠে চলে যেতে লাগলো। কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে মেয়েটা যে আর অন্য কেউ না। হ্যাঁ, আমার সামনে যে দাঁড়িয়ে আছে মেয়েটার অন্য কেউ না। মেয়েটা এয়ারপোর্টে যার সাথে ঝগড়া বেঁধেছিল আমার, সেই মেয়েটাই। কিন্তু মেয়েটা এখানে কেন? তখন ওই মেয়েটা রাগে চোখে আমার দিকে রাগে গলায় বলে ওঠে, তোর সমস্যা কি? তুই আমার পিছু করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছিস, আজকে তোর খবর আছে। এই যে হ্যালো, আমার কোনো ইচ্ছে নেই আপনার পিছু করার। আর আপনার মতো একজন পেতনির পিছু আমি করতে যাব কোন দুঃখে? এখানে আমার একজন মেহমান আসার কথা, তার জন্যই আমি অপেক্ষা করছি। তোর তো সাহস কম না? সুন্দরী মেয়ে দেখলেই তোদের মতো ছেলের কিছু করবে, এটাই স্বাভাবিক। আপু থাম না, এত কথা বলছিস কেন? চুপ করতে। এসব ছেলেকে আমি খুব ভালো করে জানি, ওদেরকে আমি হাড়ে হাড়ে চিনি। আমি এক্ষুনি কল করছি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে লন্ডন থেকে এসে আপনার বাংলাদেশে গরম লেগে গেল। ঠিক আছে, করুন। আমিও দেখতে চাই আপনি কাকে কল করতে পারেন। কল করুন। এখানে মনে হয় আশেপাশে আপনার জামাই আছে। হ্যাঁ, এখানে আমার জামাই আছে, আর ও তোকে আজকে পিটিয়ে পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে। এখনই ওকে কল দিচ্ছি। হ্যাঁ দেন দেন, আমার এত ঠেকা পড়ে নাই যে আমি আপনার কিছু করতে যাব। আপনি কল দেন। আমিও দেখতে চাই সাভারের ভিতরে কার এত সাহস যে আমার গায়ে হাত দেবে। তখনই মেয়েটা হাতের ফোনটা বের করে কাকে জানি কল দিল। হঠাৎ করে আমার ফোনে কল আসতে লাগলো। এমন কাহিনী দেখে মেয়েটা অবাক হয়ে যায়, কিন্তু মেয়েটা বুঝতে পারে না আমি ফোনটা বের করে আননোন নাম্বার আরও কল এসেছে, কিন্তু ধরতে পারেনি। আমি কলটা রিসিভ করতে দেখি মেয়েটার কলে রিসিভ হয়ে যায়। তখনই আর বুঝতে বাকি রইল না, তুমি ফারজানার ছোট ভাই ইসমাইল? এমন কথা শুনে আমি যেন আসমান থেকে পড়ে গেলাম। আমি লজ্জায় হ্যাঁ শব্দ বললাম। ছি ছি আল্লাহ,
খুব লজ্জা লাগছে। কার সাথে এমন কথা বললাম আর ঝগড়া করলাম? আমি জানা তা ওকে বলে ফেলেছি। এখন কি করব? ফারজানা আপুর কাছ থেকে যা শুনেছি তাই সত্যি। যখনই ওনার বাড়ির সামনে আপু থাকে কেমন জানি না একদম নিস্তব্ধ হয়ে যায়। আর ওর মতো ভদ্র যেন আর কেউ নেই। এখন কেমন জানি গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, লজ্জামাখা মুখ দিয়ে, মনে হচ্ছে যেন নতুন বউ এসেছে। কোনো কথাই বলছে না, আর লজ্জায় মুখটা কেমন লাল হয়ে আছে। আসলে ভাইয়া সরি, আমরা আসলে বুঝতে পারিনি যে আপনি ফারজানা আপুর ছোট ভাই। না না, তেমন কিছু না। সরি বলবেন না, আসলে আমারই ভুল হয়েছে। আমার আপনাদের সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। আমি আসলে নিজ থেকে সরি। আমার আসলে এমনভাবে বলা উচিত হয়নি। আমি একটা গাড়ি ডাক দিয়েছি। আসলে বাসা থেকে যদি গাড়ি আসতো তাহলে অনেক দেরি হয়ে যেত, তাই আমি আর গাড়ি আনিনি, আমি বাইক নিয়ে এসেছি। আমার পাশে এখানে একটা বন্ধু আছে, ওকে দিয়ে আমি বাইকটা বাসায় পাঠিয়ে দিচ্ছি। আমি আপনাদের সাথে বাসায় যাচ্ছি। কথাটা বলে বাইকটা আমার বন্ধু ঈশানের কাছে দিয়ে দিই ওদের নিয়ে বাসায় চলে যাওয়ার জন্য। আমি একটা গাড়ি দাঁড় করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ওনাদেরকে নিয়ে রওনা দিলাম। প্রায় 30 মিনিটের মধ্যে বাড়ির সামনে এসে পৌঁছালাম। বাসার সামনে আসতেই তখনই ফারজানা আপু দৌড়ে আসে। দোস্ত, তোকে অনেকদিন পরে দেখছি, খুব ভালো লাগছে। আরে সরি রে, আমি একদম ভুলে গিয়েছি গাড়ি পাঠাতে। আর কই হারামি কিতা কতগুলো কল করেছে, তার তো কোনো হিসাব নেই। ও কল একটাও ধরেনি। আবার তুই বলছিলি যে তোর বোন তোকে রিসিভ করতে আসবে। আর আমার তো এখানে অনেকগুলো কাজ পড়ে আছে। আরে সমস্যা নেই। কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভিতরে যা। আমি তোকে কি জন্য ডেকেছি? আসলে আমি যেন কোকো আপুকে দেখে ক্রাশ খেয়েছিলাম। সেই ক্রাশটা যে আমার নিজেরই পুরোনো দিনের ক্রাশ হবে সেটা ভেবেই পাইনি। আম্মু কি জন্য ডেকেছে, আগে আম্মুর সাথে গিয়ে দেখা করে আসি। কথাটা বলে বাসার ভিতরে প্রবেশ করলাম। কি রে, দাঁড়িয়ে তোরা এখানে কথা বলবি নাকি? ভেতরে আয়, তুই তো এমনি ঘেমে একাকার হয়ে গেছিস। পরে মেয়ে বলে কথা, বাংলাদেশে তুই কি এসে শান্তি পাবি নাকি? ওখানে সারাদিন এসির মধ্যে থাকিস। আয় ঘরে, এসির ভেতরে আগে এসে ঠান্ডা হয়ে নে। আমি কাউকে দিয়ে তোদের এগুলো আনার ব্যবস্থা করছি। আর মিম, আমার সাথে চলো তুমি। কি হলো আম্মু, তুমি আমাকে নাকি ডেকেছো? কি হয়েছে? তোর আব্বু তো একটা কাজে বাইরে গিয়েছে, বলেছে ওখানে মিটিং আছে। তার উপর তোকে বলেছে যে বাজারে যাওয়ার জন্য। আর কয়েকদিন পর তো বিয়ে, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু করতে হবে। আর তোর বাবা আগামী কালকে সবাইকে ছুটি দিয়ে দেবে কয়েকদিনের জন্য। বলছো কি আমি যাব বাজারে? আমি কি করে বাজারে যাব? আমি তো কখনো বাজার করিনি। এখন তুমি বলছো আমি বাজারে যাব? বিয়ের পরে তো তোকে বাজার করতে হবে, তাই তোর বাজার এখন থেকে যদি না শিখিস তাহলে পরে তো আর কি করবি? বউয়ের ঝাঁটার বাড়ি খাবি নাকি? আম্মু, তুমি আমাকে এভাবে অপমান করতে পারলে? না আম্মু, না, এটা আমি মানতে পারছি না। এখন তো অপমান করছি, চাইলে কুকুকে ডেকে এনে ওর সামনেও করতে পারি। আম্মু, তুমি কি আমাকে বেইজ্জতি করতে চাও? তোমার মতলবটা আমি বুঝতেছি না আম্মু, ভালো হয়ে যাও, এখনো কিন্তু সময় আছে। মনে হচ্ছে আমি না, তুই আমাকে একজন জন্ম দিয়েছিস। বাবা, তুই আমাকে হুমকি দিচ্ছিস? দেখো ফিরোজার মেয়ে কুলসুম, তুমি কিন্তু আমাকে নিয়ে মস্করা করছো। আমার তো বেশ মনে আছে, তুই যখন ছোট ছিলি কুকুর তোকে ভালোবাসার কথা বলেছিল। ওই সময় তুই তো কান্না করতে করতে বাসায় ফিরেছিস। তোকে নাকি কুকুর থাপ্পড় মেরেছে আর এসব কথা বলেছিস। আম্মু, তুমি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছো। তোমার সাথে কথাই নেই, বলে দিলাম। আমার মুখ থেকে আর যদি কোনো কথা শুনতে না চাস তাহলে এখনই সোজা লক্ষ্মী ছেলের মতো বাজারে গিয়ে আমার বাজারটা করে নিয়ে আয়। কি আর করার, বাধ্য হয়ে আমি আম্মুর কথা শুনে বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার আগে রুদ্রকে একটা কল করলাম। তখন রুদ্র রিসিভ করে ওপাশ থেকে বলে ওঠে, কিরে বন্ধু, কি হয়েছে? কল করলি যে, কোনো সমস্যা হয়েছে? তোর জন্য একটা গুড নিউজ আছে। যদি তুই শুনতে চাস তাহলে বাজারে চলে আয়, আমাদের এখানে কাঁচা বাজারে চলে আয়। আমাকে বাজার করতে পাঠিয়েছে, তাহলে ওখানে সবকিছু বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজারে আসছি, তুই তাহলে ওখানেই থাক। রোদ্রের সাথে কল করে আমি বাজারে চলে গেলাম, কারণ আম্মু সবকিছু লিখে দিয়েছে কি কি লাগবে। মিম চলো, তোমাকে আমি তোমার রুমটা দেখিয়ে দিই। তোমার আপু আমার সাথেই থাকবে। ঠিক আছে আপু, আপনি আমাকে রুমটা দেখিয়ে দেন।
আপনারা অনেক দিন পর এসেছেন, নিজেরা গল্প করুন। কুকুর ছোট বোনকে রুমটা দেখিয়ে দিয়ে ওকে নিয়ে আমার রুমে আয়। কিরে, এখন বল তোর কি অবস্থা? আর আমাদের দুলাভাই কি করে? আমাদের দুলাভাইকে দেখতে কিন্তু অনেক হ্যান্ডসাম আছে। আমার কথা শুনে ফারজানা একটু লজ্জা পেল, এরপর আমার দিকে তাকিয়ে বলে উঠল, তা তো ঠিক আছে, কিন্তু তোকে যখন দেখলাম আমার বাড়ির দিকে কিভাবে ডাব ডাব করে তাকিয়ে আছিস, মনে হচ্ছে চোখ দিয়ে খেয়ে ফেলবি। কাহিনীটা কি রে? ফারজানার কথায় একটু লজ্জা পেলাম, মাথা নিচু করে রইলাম। তখন আমার মুখটা উঠিয়ে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ফারজানা বলে ওঠে, বাবা, আমার বান্ধবী দেখি আবার লজ্জাও পাচ্ছে। দেখি একটু লজ্জা মাখা মুখটা। আমার ছোট্ট ভাইয়ের প্রেমে পড়েছে। তোর ছোট ভাই কিন্তু এখন আরও অনেক কিউট হয়ে গেছে। আমি তো দেখেই ক্রাশ খেয়ে গেলাম। কী করবো বল, একবার তো ঝগড়া লেগে গেছে, কিন্তু ঝগড়ার মাঝে আমার কেমন জানি না ভালো লাগা শুরু করছিল। এটা যে আমার ছোটোবেলার ক্রাশ। আমার ছোট্ট ভাই ইসমাইল তোর থেকে বেশি ছোট না, মাত্র 2 বছরের সিনিয়র। কিন্তু তোর ভাইটা বাচ্চাই রয়ে গেছে, আমি কি বলবো বল। আমার ভাইকে বাচ্চা বলিস না, আমার ভাইয়ের পেছনে কিন্তু অনেক মেয়ে ঘোরে, ও কিন্তু কাউকে পাত্তাই দেয় না। মানে তোকে বলেছিলাম না তোর ভাইকে দেখে শুনে রাখার জন্য। এটা শুধু আমার সম্পদ, আমার সম্পদের কাছে কাউকে আসতে তো আমি দেবই না। আরে রাগ করছিস কেন? ও তো কাউকে পাত্তা দেয় না। আর আমি এমনিতে ওকে বলে দিয়েছি ওকে ও যেন কাউকে পছন্দ না করে আর কারোর সাথে রিলেশনে না যায়, কারণ আমিও সে বিয়ে দেব নিজে দেখে শুনে। আর যাই করুক না কেন, ও আমার আর আম্মুর কথা কখনো ফেলে না। আমাকে আম্মুকে অনেক বেশি ভালোবেসে, এক কথায় নিজের থেকেও বেশি। আমাদের কোনো কথাও না করতে পারে না, সব কথা আমাদের হাসি মুখে মেনে নেয়। একটু দুষ্টুমি করে ঠিকই, কিন্তু আমার ভাই খুবই ভালো। দেখতে হবে না জামাই টাকার। আচ্ছা ওসব বাদ দে, এখন বল লন্ডনে তোর ডাক্তারি পড়াটা কত দূর গেল? গত 3 মাস তো তোকে কল দিয়েই পেলাম না, কারণ ওই সময় আমার এঙ্গেজমেন্ট ছিল। তাহলে বল, তোর কি ডাক্তারি শেষ হলো নাকি? আব্বু বলেছে এখানে আব্বুর যে হসপিটালটা আছে, ঢাকা হসপিটাল, ওইখানে আমাকে চেম্বার বসার জন্য। তুই তো জানিস আমাদের দেশে ভালো ডাক্তারের অভাব, তাই ভাবছি আমি লন্ডন থেকে একেবারে পার্মানেন্টলি চলে আসব। প্রথমে ভেবেছিলাম যে তোর ভাইকে নিয়ে আমি লন্ডনে চলে যাব, কিন্তু এখন আব্বু যেহেতু বাংলাদেশে থাকতে বলেছে, তাই ভাবছি যে একেবারে পার্মানেন্টলি এখানে থেকে যাব তোর ভাইকে নিয়ে। কিন্তু আমার ভাই কি তোর সাথে রাজি হবে নাকি বিয়ে করতে? আমি ছাড়া তোর ভাইয়ের জীবনে যদি কোনো মেয়ে আসে না, তাহলে আমি ওকে আর ওই মেয়েকে দুইজনকে খুন করবো, তারপর নিজেও মরে যাবো। আরে এত রাগ করিস কেন? আমি তো এমনি বলেছি। আমি জানি তুই ছোট থেকে একটু জেদি মানুষ, অনেক দূর থেকে এসেছিস। এখন ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। কুকুর ওয়াশরুমে চলে যায়। আসলে ছোটবেলা থেকেই কুকুর যা চেয়েছে ওর মা বাবা সব কিছু দিয়েছে। বলতে গেলে বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে কথা। ও ছোটবেলা থেকেই জিদ বেশি, জীবনে ও যা চেয়েছে সব কিছু পেয়েছে। মিমোর আপন বোন না, কিন্তু ওকে নিজের আপনের মতোই ভালোবাসে। মিমকে কুড়িয়ে পেয়েছিল, আর তখন কুকুর নিজে ওকে ছোট্ট বোন হিসেবে রেখেছে। তাই মিমকেও ভালোবাসে নিজের ছোট্ট বোনের থেকেও বেশি। মিম মেয়েটাও অনেক ভালো এবং গুণবতী। আমি বাজার করতেছিলাম, তখনই রৌদ্র দৌড়ে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আরামজাদা, কি কথা বলবি তাড়াতাড়ি বল। আমি আব্বুকে ফাঁকি দিয়ে এখান থেকে চলে এসেছি। তোর বাপে কি রে, তোকে কি তাকিয়ে থাকবে নাকি? কখনো দেখেছিস যে আঙ্কেল তোকে বকা দিতে বা কিছু করতে? আঙ্কেল আসলেই এমনভাবে যে তুই ভয় পেয়ে যাস। আঙ্কেল তো কখনো এমনভাবে তাকায় না, শুধু ওনার চোখটাই এমন মনে হয় কারো দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে, আর তোর মনে হয় তোকে ভয় দেখানোর জন্য আঙ্কেল তাকিয়ে আছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে এমনটা কেন উনি বলেছে। ওনার ছোট থেকে এমন অভ্যাস। তুই আমার আব্বুকে কথাটা কবে জিজ্ঞেস করেছিস? তার মানে আব্বু কি এমনি তাকিয়ে থাকে? আরে কথাটা তুই আমাকে কখনো বলিসনি কেন? তুই কি কখনো আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছিস? আসলে পড়তে পড়তে তোর মাথাগুলো সব নষ্ট হয়ে গেছে। তুই এতটুকু বুঝিস না। তুই এখন বড় হয়েছিস, তোর ভার্সিটির লাইফ শেষ হবে। ছেলে পেলে বড় হয়ে যায় যখন তখন মা বাবা আর ওদেরকে শাসন করে না, কারণ মা বাবা এখন জানে, কারণ তারা নিজের ভুল বুঝতে পারে। আসলে তুই ঠিক বলেছিস, আমি বিষয়টা এইভাবে ভাবিনি। আচ্ছা যাই হোক, এখন যে কথা বলতে আমাকে এখানে ডেকেছিস সেই কথাটা বল। কথাটা শোনার জন্য আমি যে অনেক আগ্রহ নিয়ে তোর কাছে এসেছি। আগে কুত্তার মতো হাঁপানো বন্ধ কর, তারপর আমি বলছি। আসলে তুই যাকে ভালোবাসিস। যাকে ভালোবাসি মানে আমি তো ভালোবাসি মিমকে। আমি আবার অন্য কাউকে ভালোবাসি নাকি? ও
ওর বাসার ঠিকানা এবং কই পড়ে তাও আমি জানতে পেরেছি। আর কি আমাকে বলবি তুই? এই শালা হারামজাদা, তোর একটাই সমস্যা, মাঝে মাঝে মন চায় তোর মিডল স্টাম্পে একটা লাথি মেরে জীবনটা অন্ধকার করে ফেলি। আর ওই অন্ধকারে আমি মিমকে পাঠিয়ে দেব একটা লাইট জ্বালানোর জন্য, যেন হাঁটতে অসুবিধা না হয়। শালা, তুই আমার সাথে মশকারি করছিস? সত্যি করে বল কি হয়েছে? কি আর তোকে বলবো, তুই তো বলার আগেই লাফ দিয়ে উঠিস। আরে ভাই দুঃখিত, সরি, এখন তো বল হয়েছে কি? আসলে এরপরে আমি রুদ্রকে সবকিছু খুলে বলি। রুদ্র সবকিছু শুনে তো লাফ দিয়ে চিৎকার করে ওঠে। তখনই বাজারের সবাই পাগল মনে করতে লাগলো। তখন আগে বলে উঠি, আরে ভাই থাম থাম, না হলে তো সবাই তোরে পাগল ভাববে। এখন বাজার কর, ঝটপট করে নিয়ে চল, না হলে কিন্তু আম্মু আবার বকা দেবে। ভালোই হলো, বাজারগুলো সবগুলো রোদ্রের কাঁধে উঠিয়ে দিলাম। বাজার শেষ করে আমি আর রোদ্র দুজনেই বাসা থেকে হাঁটা চললাম। কিছুক্ষণ পর বাসার সামনে চলে আসলাম। তখনই দেখলাম মিম দাঁড়িয়ে আছে। আর মিমকে দেখে তো রৌদ্র যেন লাফালাফি শুরু করলো, মানে ওর ওই মনটা। রৌদ্রকে দেখে আচমকা যেন মিমও চমকে উঠলো। বন্ধু, আমার ক্লাস যাই হোক, এখন কি ওকে বলতে হবে, নালে কিন্তু আর সুযোগ পাবো না। হারামজাদা বাজারের ব্যাগটা আমাকে দিয়ে বাগানের পিছনে চলে যায়। মিমও দেখলাম ওর পিছনে যেতে লাগলো। আর আমি কোথাকার, আমাকে একা ফেলে এখন প্রেম করতে চাচ্ছে। ওর তো খবর আছে। বাজারগুলো ঘরের ভিতরে ঢোকাতেই তখনই দেখলাম আব্বু কোথা থেকে চলে এসে বলে ওঠে, ওগো কুলসুম, দেখো আজকে সূর্য কোথায় উঠেছে গো, আমার ছেলে বাজার করে নিয়ে এসেছে। বুঝলাম না, বাবা কি আমাকে অপমান করছে নাকি সম্মান দেখাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। তাই জিজ্ঞেস করলাম, তোমার কি মনে হয় আমি বাজার করতে পারি না? আম্মু দেখো তোমার এই জামাইটারে, তুমি সামলাও, আমাকে কিন্তু অপমান করছে। এই, তোমার হয়েছেটা কি? আমার ছেলে এত কষ্ট করে বাজার নিয়ে এসেছে, তোমার সহ্য হচ্ছে না? ওকে জ্বালাতেই তুমি চাচ্ছ নাকি? না, তোমার ছেলেকে কি আমি চালাতে পারি বলো? তোমার নবাবের সন্তান বলে কথা, ওকে তো আমি কিছু বলতেও পারি না, তাই না? তখন আম্মু আমার কাছে আসে। আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, বাবা, তুই যা, তোর রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। অনেক কাজ করেছিস, তোর বাবার কথা কিছু মনে করিস না। কিছুক্ষণ পরে স্টেজ সাজানোর জন্য লোক এসে পড়বে, ওখানে আবার কাজ করতে হবে। এরপর খাওয়া দাওয়া করে তোদেরকে শপিং এ যেতে হবে, কারণ ফারজানার জন্য শপিং করতে হবে। আমাদের জন্য তোরা নিজেরাই কিনে নিয়ে আসিস। আমার এখানে অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। আমি আর কিছু বললাম না, ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি যখন বাইরে আসলাম তখন দেখলাম আমার ফোনটা ঘাটাঘাটি করছে কোকো আপু। আমাকে ওয়াশরুম থেকে আসে দেখে আমাকে ধরে খাটে শুয়ে দেয়। এরপর আমার বুকের উপর উঠে বলে ওঠে, এই নীলা, মেয়েটা কে যে তুই এত ইটিস পিটিস করছিস? সত্যি করে বলতো। কোকো আপুর তো চোখ দুটো একদম নীলবর্ণে পরিণত হলো, যেন এখনই আমাকে খেয়ে ফেলবে। আমার ভয়ে হাঁটু কাঁপতে শুরু করলো। তারপর আমি বলে উঠলাম, কই, আমি তো জানি না নীলাকে। আসলে নীলা আমার বন্ধু রজতে একটা ফেক আইডি। আর আমি ওখানে একটু দুষ্টুমি করে আমার সাথে একটু দুষ্টুমি করে মানুষকে দেখানোর জন্য। তুই আমাকে আবারও মিথ্যা কথা বলছিস। তুই ভেবেছিস আমি কিছু দেখিনি? আমি সব কিছুই দেখেছি। সত্যি করে বল, না হলে কিন্তু তোর খবর আছে। আমাকে রাগাস নাই বলে দিচ্ছি আমি। আমার প্রচণ্ড পরিমাণ ব্যথা লাগতে শুরু করলো, তার উপর রাগ হলো। তাই আমি রাগ করে কোকো আপুকে আমার শরীরের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই। আর বলে উঠি রাগী গলায়, নীলা আমার প্রেমিকা, আমি ওকে ভালোবাসি। তোমার কোনো সমস্যা? তুমি আমার আপুর বান্ধবী আর তুমি আমার সিনিয়র আপু, তাই তোমাকে এসব বলতে পারবো না, বুঝতে পেরেছো? কথাগুলো এক নিঃশ্বাসে বলে আমি ওখান থেকে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ি। তখন আমি ফিল করলাম যে কোকো আপু কেমন জানি না আমার কথাগুলো শুনে মনমরা করে দাঁড়িয়ে কথাগুলো শুনলো। আর খেয়াল করলাম ওনার চোখের কোণে কেমন জানি না পানি ভাসতে লাগলো। আমি কি করবো? হ্যাঁ, আমি ওনাকে কিভাবে বোঝাবো যে এটা একটা ফেক আইডি আর এখন আপুর বিয়ে? এমনটা না যে আমি ওনাকে ভালোবাসি না, আমি ওনাকে ভালোবাসি। আর আমি এটা ঠিকই বুঝতে পারি যে উনি আমাকে অনেক বেশি ভালোবাসে। কেউ যদি কাউকে মন থেকে চায় তাহলে আল্লাহ পাক তাকে সেই মানুষটাকে এনে দেয় তার জীবনসঙ্গিনী হিসেবে। তাই আমি জানি সে হয়তো আমাকে মন দিয়ে চায়, তাই তো আমার তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগে না। কিন্তু আমি জানি মেয়েরা কখনো তার মনের কথা বলতে চায় না। আমি ভেবেছি আমার ভালোবাসার কথাটা আমি তাকে সময় হলে বলবো, কিন্তু সে যা শুরু করেছে তাতে তো প্রচণ্ড পরিমাণ রাগ হয়ে ওঠে। কি রে, তোর চোখের কোণে পানি? কি হয়েছে? তুই আবার কান্না করছিস কেন? কই, কিছু না তো। কি হয়েছে বল।
চল আমরা সবাই যাব শপিং করার জন্য। আমার বিয়ের কেনাকাটা করতে হবে। আর ইসমাইলের কিন্তু অনেক সুন্দর চয়েস আছে। আমাদেরকে অনেক সুন্দর সুন্দর শাড়ি চয়েস করে দেবে। আপু আমাকে ডাক দিয়ে রেডি হওয়ার জন্য বলে। প্রায় ঘন্টা দুয়েকের মধ্যেই রেডি হয়ে নিচে আসলাম। তখনই খেয়াল করলাম যে কোকো আপুর চোখের কোণের মধ্যে কেমন জানি কালি দাগ হয়ে গেছে। মনে হয় আমার কথা অনেক কষ্ট পেয়েছে, তাই অনেক কান্না করেছে। যাই হোক, ওকে আমি আমার ভালোবাসার কথাটা বলে দিব। আপুর বিয়েটা শেষ হয়ে যাক। আমরা সবাই স্বপ্ন হলে গেলাম, যে যার মতো শাড়ি পছন্দ করে। আর কোকো আপু একদম নিস্তব্ধের মতো বসে আছে। তখনই আপু আমাকে একটা শাড়ি হাতে নিয়ে জিজ্ঞেস করলো, দেখ তো শাড়িটা কুকু, ওর জন্য কেমন হবে? আমি একটা শাড়ি দেখিয়ে দিয়ে বললাম, তোমার বান্ধবীকে অনেক ভালো লাগবে। আমার কথা শুনে দেখলাম কেমন আগ্রহ প্রকাশ করে কোকো আপু আমার দিকে তাকিয়ে রইল। আরও কয়েকটা শাড়ি আমি আপুকে পছন্দ করে দিই। অনেকগুলো শাড়ি পছন্দ করি। আমার সাথে রুদ্র এসেছিল, মিমকে কয়েকটা শাড়ি নিজে কিনে দেয়। শাড়িগুলো দেখতে দেখতে একটু ভিতরে গিয়ে দেখতে একটা নীল রঙের শাড়ি আমার খুব পছন্দ হয়, তাই শাড়িটা আমি নিই। তখনই আপু জিজ্ঞেস করে, কিরে তুই শাড়ি কিনছিস কেন? তুই এবার শাড়ি পরবি নাকি? না, শাড়িটা আমার একজন প্রিয় মানুষের জন্য। দেখলাম কোকো আপু আমার কথাটা শুনে একমাত্র আর দাঁড়িয়ে রইল না, ওখান থেকে সোজা উঠে চলে যেতে লাগলো। আর পেছন থেকে ফারজানা আপু ডাকতে ডাকতে ওর পেছনে যেতে লাগলো। 10 মিনিট পর তারা দুজন আসলো। সবকিছু নিয়ে গুছিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। রুদ্র তো ওর গার্লফ্রেন্ডের সাথে চুটিয়ে গল্প করছে, আর আমি ভাবছি আল্লাহ জানে সবকিছু জানার পরে কোকো আমার উপর কেমন অত্যাচারই না করে। অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমি রুমে এসে সোজা লক করে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। মনে হয় আমায় অনেক ডাকাডাকি করেছে খাওয়ার জন্য, কিন্তু আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তাই কিছু খাবে না বলে আমি শুয়ে পড়লাম। কিরে কুকু, তুই কান্না করছিস কেন? তোর আবার কি হয়েছে? কান্না করতে করতে নিজের একই হাল করেছিস, হয়েছেটা কি? হই কিছু না, এমনি মনে হয় চোখে কিছু পড়েছে, সেই জন্য চোখের মধ্যে পানি পড়ছে। আমার কাছে কথা লুকাস না, কি হয়েছে সেইটা বল। আমি যদি না বুঝি তাহলে কিভাবে হবে সেটা বল। তেমন কিছু হয়নি, তুই আমাকে এসব নিয়ে প্যারা দিস না তো, ভালো লাগছে না, এখন ঘুমিয়ে পড়। না, কোনোভাবেই রাখতে। আমার বেস্ট ফ্রেন্ড আর আমি তোকে যতটুকু চিনি, তুই কখনো কোনো কারণ ছাড়া কষ্ট পাস না, চোখ দিয়ে পানি পড়ে না। তাহলে কেন তুই আজকে এত কান্না করছিস? তোর চোখ দুটো লাল হয়ে গিয়েছে এবং কে চোখের নিচে কেমন কালি দাগ বসে যাচ্ছে। হয় সেটা কি তুই আমাকে সব কিছু বল, না হলে কিন্তু আজকে তোকে আমি ছাড়ছি না। আর যদি কাল আমার বিয়ে, সব কিছুর আয়োজন তোকেই করতে হবে। যদি বরপক্ষ এসে এইসব কিছু দেখে তাহলে কেমন হবে তুই আমাকে বল। ফারজানা এক প্রকার জোর করেই আমার কাছ থেকে সব কথা জেনে নেয়। সব কিছু জেনে ও হালকা মুচকি হাসি দিয়ে ওঠে। ওর হাসির কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না তখন। আরে বোকা মেয়ে, আমি আমার ভাইকে যতটুকু জানি, ও কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে পারে না। তোর কথাও হয়তোবা ভুল হয়েছে, আমি জানি ও কেমন। তুই হয়তোবা অন্য কিছু দেখেছিস, এটা নিয়ে তোর এত চিন্তা করা লাগবে না। তুই তো বিশ্বাস করবি না, কিন্তু নিজের চোখে দেখেছি, তাই তো তোকে এই কথাগুলো বলছি। কী রে, মনে মনে আবার কি ভাবছিস? ঘুমিয়ে পড়। ঠিক আছে, সকালে তো আবার তোকে নিয়ে পার্লারে যেতে হবে। সকালবেলা মায়ের বকাবকির কারণে ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে রুমের ভিতরে প্রবেশ করলো। তখন আপু আমার কাছে এসে বলে ওঠে, দেখ, তোর কিছু কথা বলতে চাই, মন দিয়ে শোন। তুমি না আজকে পার্লারে যাবে? আজকে তো তোমার গায়ে হলুদ, আগামীকালকে তোমার বর নিয়ে যাবে, তুমি অন্যর বাসায় চলে যাবে, আর পুরো বাসাতে আমি একাই রাজত্ব করব। এইসব পেতনি থাকার থেকে না থাকাই ভালো। ফাজলামো করা বাদ দে, তোর কাছে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। আচ্ছা ঠিক আছে, বলো কি কথা বলতে এসেছো আমার কাছে তুমি? কুকু তোকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তুই ওর থেকে জুনিয়র, তাই হয়তোবা সবার তোদেরকে মেনে নিবে না। কিন্তু তোরা যদি দুজনকে মেনে নেস, তাহলে সমাজের কাছে ধরা বাঁধা থাকবি না। আর কুকু তোকে শুধু ভালোবাসে, অন্য কাউকে ওর ভালোবাসা হিসেবে ভাবতে পারে না। গতকালকে কি হয়েছে জানি না, শুধু তোর জন্য অনেক কান্না করেছে। ও কখনো এতটা কান্না করেনি আজকে যতটা কান্না করেছে। ওর গভীর রাতের কান্নার শব্দ আমি ঠিক বুঝতে পেরেছি, তাই আমি তোকে বলছি ওকে কষ্ট দিবি না। ও খুবই ইমোশনাল একটা মেয়ে, সহজেই যে কোনো কিছু বিশ্বাস করে নেয় আর কান্না করে ফেলে। আমি আবার কি করলাম? আমি তো কিছুই জানি না। সব কিছু যেন না জানার বান্ধ হচ্ছে, আমি এত কিছু জানি না। তুই কি করবি নিজে জানিস, আমার বিয়ের আগে তুই ওকে কীভাবে সামলাবি তুই জানিস। আর আব্বু আম্মুর সাথে আমি কথা বলবো তোর আর কুকুর বিয়ের সম্পর্কে। মার্ডারা, আমি ওকে পছন্দ করি না কি করি এগুলো কোনো কিছু জানার প্রয়োজন মনে করবে না।
আর তুমি বললেই কি বিয়ে করে ফেলবো? আমার এসব কথা যে দরজার পেছন থেকে কুকু শুনতেছিল আমি বুঝতে পারলাম না। হঠাৎ করে পায়ের শব্দ বুঝতে পারলাম কেউ বাইরে আছে। যখন সামনে তাকিয়ে দেখে কুকু ওখান থেকে রুমে চলে যাচ্ছে। যা শালা, যেখানে বাঘের বয়স সেখানে সন্দেহ হয়। কি দরকার ছিল কথাটা বলার? এখন তো আরো বড় একটা সমস্যা হয়ে গেল। তখন পেছন থেকে আপু ডাক দিয়ে বলে, কিরে, তুই আবারও কথার মাঝখানে উঠলি কেন? কি হয়েছে? বাইরে আবার কে আছে? না কিছু না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন যাও, তোমাকে তো আবার পার্লারে যেতে হবে। আপু কথাগুলো বলে ওখান থেকে উঠে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম কি থেকে কি বলে ফেললাম। এখন কি হবে? যাই হোক, ওকে মানিয়ে নিতে হবে। ওকে মানিয়ে নিতে আমার বেশি একটা সময় লাগবে না। ওকে আমি ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি। তোর জন্য আমি কখনো কোনো ছেলেকে আমার গায়ের কাছেও ঘেঁষতে দেইনি, কারণ আমার ভালোবাসা সত্যিকারের ছিল। আমি প্রতিজ্ঞা করেছিলাম ছোটবেলায় যে যদি ভালোবাসি তাহলে আমি ওকে ছাড়া অন্য কাউকে না, আর সে আমার স্বামী হবে। জুনিয়র হলো হোক, সে অনেক দুষ্ট। হাসিতে দেখলে আমার কেমন জানি না মন ভরে যায়। আর ওর কথাগুলো শুনতে না আমার বেশ ভালো লাগে। ও যদি আমাকে ভালো না বাসে তাহলে আমি আমার ভালোবাসার কথাটা নিয়ে ওর কাছে যাব না। শালার কি থেকে যে কি হয়ে গেল আল্লাহ জানে। তখনই হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রুদ্র কল করেছে। ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে রুদ্রশালা বলে ওঠে, কিরে বন্ধু, কি করছিস? আর তোর সিনিয়র বউয়ের কি খবর? কোনো খোঁজ খবর তো পাচ্ছি না তোর। নাটক কম করো প্রিয়। তুমি যে মিমের সাথে টাঙ্কি মারছো ভালোই আমি জানি, বুঝতে পেরেছো? আরে বন্ধু, মেয়েটা অনেক ভালো, এমনকি আমাকে অনেক ভালোবাসে। আর ওর মতো মেয়ে হয় না। আমি ভেবেছি আব্বুকে ওর বিষয়ে জানাবো। বাব্বা, এখন তো দেখি সাহস বেড়ে গেছে রে। কেন? আগে তো হাঁটু কাঁপতো, এখন তো দেখছি একেবারে ছেলে আমার বিয়ের কথাই বলবে, তাও আবার বাপের সামনে। দূর হারামজাদা, আমার আব্বু আমাকে বলেছে বাসায় যে আমার জন্য মেয়ে দেখবে, আর বলেছে যদি আমার কোনো পছন্দ থাকে তাহলে জানাতে। কারণ আম্মু অসুস্থ, আর তুই তো জানিস আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তাই সব ভেবে আমাকে বিয়ে করে একটা মেয়ে বাসায় নিয়ে আসবে। তলে তলে এত কিছু হয়ে গেছে। তোমরা ভালোবাসার পূর্ণতা পাচ্ছ, আর আমরা পাচ্ছি কলা গাছ। আল্লাহ জানে এই কলা গাছে উঠতে কত যে মেহনত করতে হবে। যতটুকু উঠে ততটুকু আবার নেমে যায়। অভিনয় কম করো প্রিয়, তুমি যে নাটকবাজ আমি তা ভালো করেই জানি। তোমার প্রেমের আপুরা হাবুডুবু খায়, কত সিনিয়র মেয়েরা তোমাকে এসে প্রপোজ করেছে। তুমি কারোর সাথে প্রেম করো নাই, আমি চিনি না তোমাকে। তুমি তো শুধু তোমার ওই আপুটারেই চাও। এই হারামজাদা লজ্জু, ও কিন্তু আমার আপু না। আপু বলবি না, ও আমার বউ, আমার সোনা ময়না টিয়া। আমি আপু বলে ডাকলে ও কিন্তু আমাকে পিটিয়ে লাল করে ফেলবে। হারামজাদা, আমি না লুচ্চা। তুই আর ওই ভিডিওগুলো আমাকে শেয়ার করে তুই নষ্টামি করার জায়গা পাও না বন্ধু। ভালো হয়ে যাও। এতদিন জনি সিং এর ভক্ত ছিলাম, এখন না হয় আবার। ওই হারামজাদা, ওই তুই এখন কি আবার আমার ইজ্জতের ফালুদা বানাতে চাচ্ছিস নাকি? শালা হারামি কোথাকার। আমাদের কথার মাঝে তখনই কোথা থেকে আম্মু চলে আসে। এসে বলে ওঠে, কিরে, তুই এখনো ফ্রেশ হয়ে উঠিসনি? তাড়াতাড়ি উঠে নে, কিছুক্ষণ পর তো তোকে আবার যেতে হবে। ও মা, কোথায় আবার যেতে হবে? সারাদিন তো কাজই করলাম, আবার কোথায় আমাকে যেতে বলছো? আরে, ওদেরকে পার্লারে দিয়ে এসে তারপর ডেকোরেশনের লোকদেরকে নিয়ে আসিস। ওরা তো এখনো বিয়ের প্যান্ডেলটা ঠিক করেনি, শুধু গায়ে হলুদের অনুষ্ঠানের প্যান্ডেলটা ঠিক করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রুদ্রকে বলছি। আর আমি ওদেরকে নিয়ে ওখানে যাচ্ছি। কথাটা বলতে আমি ওখান থেকে চলে যাই। আমি রেডি হয়ে নিচে আসলাম। তখনই দেখলাম যে কোকো আপু রেডি হয়ে নিচে নামছে। আমার পছন্দ করে দেওয়া শাড়ির মধ্যে কোনো একটা শাড়ি পরেছে। ওই শাড়িটাকে ওনাকে অসম্ভব সুন্দর লাগছে। আমি যেন ওনার কাছ থেকে চোখ ফেরাতেই পারছি না। এতটা মায়াবেল আছে যে মুখে বলে প্রকাশ করা যাবে না। একই তো লন্ডন থেকে বড় হয়েছে এবং ওখানে পড়াশোনা করেছে। তারপরে মনে হচ্ছে কোনো এক বিদেশি মেয়ে। কিন্তু কোকো আপু আমার দিকে একটিবারও তাকাচ্ছে না। কিন্তু কেন বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার ওপর প্রচণ্ড পরিমাণ রাগ গতকালের জন্য। গাড়িতে উঠে আমরা পাল্লার উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু আমার দিকে একটিবারও তাকাচ্ছে না। আমি বারে বারে আড়ি চোখে ওনার দিকে তাকাচ্ছি। আর রুদ্র আর মেম দুজনে পিছনে বসে আছে। কেমন আছো জান? এত সময় ভালোই ছিলাম না, কিন্তু তোমাকে দেখার পর এখন মনটা বেশ ভালো হয়ে গিয়েছে। আমারও তোমাকে ছাড়া এক প্রহর ভালো লাগে না। তাই তো আব্বুকে পেলেই তোমার ব্যবস্থা করছি, যেন তুমি সারা জীবন আমার কাছেই থেকে যাও। ও তাই? সত্যি বলছো? আমি তো আপুর বিয়ে হয়ে গেলে এখান থেকে চলে যাব, কারণ ওর জন্য আপুর বিয়ে হয়ে গেলে আমাকে যেতে হবে। আব্বু কল করেছে, আমার ভার্সিটিতে সামনে এক্সাম আছে।
তোমার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। মন খারাপ হলে এক কাজ করো, মনের একটা ওষুধ নিয়ে নাও। তাহলে দাও না তোমার ওই ঠোঁটের একটা ওষুধ, যা খেলে আমার মনের সব ব্যথা দূর হয়ে যাবে। হরামজাদা, কথাটা বলে ওর মাথায় একটা থাপ্পড় মেরে দিলাম। করা তোর মনে হয় স্বভাব হয়ে দাঁড়িয়েছে, তাই না? ধুর শালা, তুই আমার পাশে বসলি কেন? শুধু ওই যে তোর ম্যাডামকে দেখার জন্য? আমরা প্রেম করছি, তোরে তো জ্বলছে কেন শালা? তুই দেখি দুমুখো সাপ। হরামজাদা, প্রেম করবি বিয়ের পর প্রেম করিস, এখন বেশি কথা বলবি তো লাথি মেরে কিন্তু গাড়ি থেকে ফেলে দিব শালা। আমার দিকে একটিবার তাকাচ্ছে না কোকো, তার উপর তুই এমন প্রেম প্রীতি শুরু করেছিস যে বিরক্ত হয়ে যাচ্ছে। তুমি লুচ্চামি করে বেড়াবা আর তুমি ভেবেছো তোমার প্রেমটা টিকবে না? বন্ধু, আমার অভিশাপ লাগবে। তুমি যে আমাকে মেরেছো, আমার অভিশাপ ঠিকই লেগে যাবে। শালা, শকুনের দয় কখনো গরু মরে না, চুপ করে বসে থাক, বিরক্ত লাগছে। আমি প্রেম করলে তোমার তো বিরক্ত লাগবেই, কারণ তোমার তো জ্বলে, তাই না? আসলে কোকো আপু আমার সাথে কোনো কথা বলতে চাচ্ছে না, এরপরে আমার দিকে তাকাচ্ছেও না। আমার কাছে কেমন জানি খারাপ লাগছে। আর খারাপ লাগবে না কেন, আমিও যে ওকে ভালোবাসি, কিন্তু কথাটাও যে এখন ওকে এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আপুর বিয়েটা সম্পূর্ণ না হলে কীভাবে ওর কথাগুলো আমি বলি। ওদেরকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে আমি আর রুদ্র বাকি কাজগুলো করতে চলে যাই। দেখো, কুকুর আব্বু আমাকে কল করেছে, আর উনি বলেছে ওনার মেয়ে নাকি আমাদের হাঁদারাম ছেলেকে পছন্দ করি, আর ওর বাবা রফিক সাহেব নাকি ওনার মেয়ের বিয়ে আমাদের ছেলের সাথে দিতে চায়। ওনারা আমাদের শহরের সব থেকে ধনী ব্যবসায়ী। উনি কি ওনার মেয়েকে সত্যি আমার ঘরের বউ হিসেবে দিবে? আরে দিবি মানে কি বলছো? উনি নিজে আমাকে কল করে এই প্রস্তাবটা দিয়েছে। আর তুমি তো ভালো করেই জানো ওনাদের বিজনেসের যদি আমরা কোনো শেয়ার নিতে পারি তাহলে আমাদের কত প্রফিট পাওয়া যায়। এখন তো এত বড় একটা কোম্পানির মালিক আমার নিজের ছেলেরই হয়ে যাবে, তাহলে আমাদের কোম্পানিটা কত গ্রো করতে শুরু করবে। কুকুর মেয়েটা খুবই ভালো আর লক্ষ্মী, আমারও খুবই পছন্দ। আর ও লন্ডন থেকে ডাক্তারি পড়াশোনা শেষ করে এসেছে, তাই আমার ওর সাথে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই। আর মেয়েটা ছোটবেলা থেকে ওর মায়ের আদর পায়নি, আমার কাছে থাকলে হয়তো বা ওর মায়ের অভাবটা দূর হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এত বড় লোক বাবার একমাত্র মেয়ে, তারপরও ওর মধ্যে কোনো অহংকার নেই। আমি আর রুদ্র এখানে সব কাজগুলো শেষ করে বাসায় ফিরবো, তখনই ফারজান আপুর কল। হ্যাঁ আপু বলো, কি হলো, আবার কোনো সমস্যা হয়েছে নাকি? তুই এখন কোথায় আছিস? আমি এই তো আশেপাশে কাজ শেষ করে বাসায় ফিরবো ভাবছি। কেন, কিছু হয়েছে নাকি? তুই কুকুকে নিয়ে এক্ষুনি হসপিটালে নিয়ে যা। কুকুর কথা শুনে কেমন জানি তলপেটটা মোচড় দিয়ে উত্তেজিত হয়ে বলে উঠলাম, কি হয়েছে কুকুর? আরে ওর কিছু হয় নাই, এখানে হসপিটালে একজনের অপারেশন করা লাগবে, কিন্তু বড় কোনো ডাক্তার নেই, লোকটাও অনেক গরিব, তাই কুকুর চাইছিল যে ওনাকে সাহায্য করতে। তুই তাড়াতাড়ি চলে আয়, ওকে নিয়ে হসপিটালে যা। আচ্ছা ঠিক আছে, কথাটা বলে কলটা কেটে দিলাম। আমি রুদ্রকে বাসায় পাঠিয়ে দিয়ে ফারজানা আপুর কাছে যেতে লাগলাম। একটু সময় পর পার্লারের কাছে এসে পৌঁছালাম। ওখানে আসতেই আমাকে দেখে আপু বলে ওঠে, যা তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালে দিলে যা, এখনই হয়তোবা মনের অপারেশনটা করাটা লাগবে। ফোন দিয়ে বাইকটা নিয়ে আসছিলাম, তাই বাইকটা বাইরে রেখেছি। তখন কুকু পার্লার থেকে বের হয়। এমনি সুন্দরী, তার উপর হালকা মেকআপ, কি যে অসম্ভব সুন্দরী রমণী বলে বোঝার মতো না। আর কত যে প্রেমে ফেলবে আমাকে মেয়েটা। আমি ওকে নিয়ে হসপিটালে আসলাম। ও অপারেশন থিয়েটারে যায়, আমি বসে আছি। সবাই যেন আ করে তাকিয়ে আছে আমার দিকে। আর কেউ কেউ বলছে, বাবা এত বড় ডাক্তার এমন পিচ্ছি ছেলে জামাই, আসলে ছেলেটার কপাল আছে। অনেক ছেলে তো আমাকে দেখে রীতিমতো জ্বলতে লাগলো, কারণ কুকুরকে দেখে তো কত ছেলে ক্রাশ খেয়েছে, তার তো কোনো হিসাব নেই। সব ডাক্তাররা তো কুকুর সৌন্দর্যের দিকে হা করে তাকিয়ে রইল। আমার একটু রাগ হলো যে ও এমনভাবে সাজলো কেন। যাই হোক, দেখতে দেখতে অপারেশনটা শেষমেশ সাকসেস হলো। লোকটাকে রেস্ট করতে বলে অপারেশন টিচার থেকে বের হয়ে আসে কুকু। আমাকে এত সময় এখানে বসে থাকতে দেখেই বলে ওঠে, কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন? আমি তো ভাবলাম সে কবে আপনি চলে গেছেন। ওই আমার নীলা আমাকে কল করেনি, না হলে চলে যেতাম। আপনার জন্য বসে আছে, আপু বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে। কুকু মনটা কেমন জানি খারাপ করে ফেললো কথাটা শুনে। যাই হোক, আর কিছুদিন অপেক্ষা করো, এরপর না হয় আমি ওকে আমার মনের কথাটা বলে দিব। ওকে সাথে করে নিয়ে বাইকটা স্টার্ট দিলাম। এরপর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 30 মিনিটের মধ্যে বাসায় এসে পৌঁছালাম। বাসায় এসে আবার কাজে লেগে গেলাম।
কারণ হচ্ছে গিয়ে সন্ধ্যা দিকে আপুর গায়ে হলুদ। বিয়ের প্যান্ডেলের জন্য লোক এসে গেছে, ওদেরকে কোন জায়গাটা দেখিয়ে দিব। ওই তো ওই পাশের জায়গাটাতে দেখিয়ে দে, বাকি কাজটা এখানে না হয় আমি করছি। শালা লুচু কাজের ফাঁকে ফাঁকে শুধু মিমের দিকে তাকাচ্ছে, আর মিম ওর দিকে তাকিয়ে হাসি দিচ্ছে, আর আমি শালা আনরোমান্টিকের মতো বসে আছি। আমারটা তো আমার সাথে কথাই বলে না, আমার সাথে এমন তার যেন অভিমান হয়েছে। দেখতে দেখতে গায়ে হলুদের অনুষ্ঠানের সময় হয়ে গিয়েছে। এখন একটু সময় পর দেখলাম সবাই গায়ে হলুদের জন্য রেডি হয়ে নিচে নামছে। কুকু খেয়াল করলাম ও একটা হলুদের শাড়ি পরে নিচে নামছে, মুখের ওপর হালকা মেকআপ করেছে। এতে ওকে অসম্ভব সুন্দর লাগছে। যতবার ও এমন একটা লুক দেয় আমি যেন বারে বার ওর প্রেমে পড়ে যাই, ওর প্রেমে পড়ে হাবুডুবু খাই। দেখতে দেখতে গায়ে হলুদের সাথে সাথে বিয়ের অনুষ্ঠানটাও কমপ্লিট হয়ে যায়। এখন আপুকে বিদায় দেওয়ার পালা। ভাই নিজের খেয়াল রাখিস, মা বাবার দিকে তুই খেয়াল রাখিস। আপু চলে যাচ্ছে, আপুর জন্য মনটা কেমন জানি আনচান আনচান করছে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে। আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এটাই ভাই বোনের সম্পর্ক, শুধু ভাই বোন তারাই জানে তাদের বোন আছে, তারা জানে বোনকে নিজের বাড়িতে অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে ভাইয়ের কতটা কষ্ট বেদনা দিয়ে বোনকে আমাদের অন্যের বাড়িতে পাঠিয়ে দেয়। ফারজানা আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আমিও আপুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আপু শ্বশুর বাড়ি আমাদের এখানে থেকে 10 মিনিটের সময় লাগে। আপুর শ্বশুর আছে, শাশুড়ি নেই, আর আপুর শ্বশুর আব্বুর বন্ধু, তাই আপু বেশি সময় আমাকে বাসায়ও আসতে সমস্যা নেই। তারপরও নিজের বোনকে অন্যের বাড়িতে পাঠানোর কষ্ট তো সব ভাইয়েরই থাকে। কান্না করিস না, তোরা জামাই বসে আছি, এখন থাম বাবা। আমার আর বোনের ভালোবাসা যে টম অ্যান্ড জেরির মতো, তাই তো আপুকে ছাড়তে অনেক কষ্ট হচ্ছে। দেখতে দেখতে আপুকে বিদায় জানিয়ে দিলাম। আপুর সাথে মিম আর কোকো অনেক কান্না করে, ও দেখলাম ছাদে চলে গেছে। আমি আপুকে বিদায় জানিয়ে স্বাভাবিক হয়ে ভাবলাম কোকোকে প্রপোজ করা উচিত, কারণ বেচারি এমনি অনেক কষ্ট পেয়েছে। এর থেকে বেশি কষ্ট দিলে বেচারি অসুস্থ হয়ে যাবে, পরে সামলাবে কে? আমি অসুস্থ হলে ঠিক আছে, কারণ আমার বউ ডাক্তার, ফ্রিতে চিকিৎসা পাবো, কি বলেন? এটা ভেবে ওপরে গেলাম ছাদে, গিয়ে দেখি কুকু নিজের মনে বকবক করছে আর কান্না করছে। তখন কুকু এটা বলছে ফারজানা আমাকে ছেড়ে চলে গেল, জানি না আমি কি দোষ করেছি, এক একে সবাই আমার কাছ থেকে চলে যাচ্ছে। ওকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি, কিন্তু সে আমার ভালোবাসার মূল্যই করলো না। আমার মনে হয় বেঁচে থাকাটাই আমার পক্ষে এখন অসম্ভব হচ্ছে না। প্রতিটা নিঃশ্বাস আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। হঠাৎ করে কেউ পেছন থেকে আমাকে জড়িয়ে ধরাতে আমি চমকে উঠি। পেছন থেকে কুকুকে জড়িয়ে ধরলাম। আমাকে ভেবে জড়িয়ে দেখে ও ভয়ে যখনই চিৎকার করবে আমি ওর মুখটা চেপে ধরলাম। পেছন ফিরে তাকে আমাকে দেখে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে ছাদে, আর আমাকে জড়িয়ে ধরলেন কি জন্য? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে তোমার সমস্যা কি? আপনার বউ মানে? বুঝলাম না। আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, আবার বলছেন আপনার বউকে জড়িয়ে ধরেছেন। আপনার তো ভালোবাসার মানুষ আছে, নীলা আছে। বুঝতে পেরেছি, পাগলিটা এখনো আমার ওই বিষয়টা নিয়ে মন খারাপ করে বসে আছে। ওই মেয়েটাকে আমি ভালোবাসি, আর মেয়েটার সাথে আমার রিলেশন আছে। আসলে বিষয়টা কেমন না, আমি কাউকে ভালোবাসি না। আমি নিজের চোখেই দেখেছি, তারপরে আপনি আমার কাছে এসে অভিনয় করছেন। আসলে আপনারা... ওকে কোনো কথা বলতে না দিয়ে আমি ওই আইডিতে প্রবেশ করি, এরপর একটা কল করতে রিসিভ করে। এই হারামজাদা, ফেক আইডিতে কল করছিস কেন? এখন আবার কার সাথে মজা করবি? এই সময় মাত্রই তো আব্বুকে উঠিয়ে দিতে আমি গেলাম, আবার কল করলি কেন? আমি তো আসতেছি। না রে, তোকে কল করেছি তোর ভাবিকে একটু বুঝিয়ে দে, তোর ভাবি তো আমাকে শুধু উল্টাপাল্টা ভাবছে। ও আচ্ছা, তাহলে কি আমাদের ভাবি তোর সাথেই আছে? ভাবি কিছু মনে করেন না, ও একটু দুষ্টামি ফাজলামি বেশি করে। তার মানে তুমি মেয়েটা আসল না? কুকুর মুখে যেন হাসি চলে আসে, এরপর আবার বলে ওঠে, তাহলে তুমি কাকে ভালোবাসো? আমি ওর জন্য পছন্দ করা শাড়িটা সামনে এগিয়ে দিয়ে হাঁটু গেড়ে বলে ওঠে, আমি জানি না ভালোবাসা নামকটা কেমন হতে পারে, কিন্তু বিশ্বাস করো তোমাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। তোমার দুটি আখির ওই মায়ায় আমাকে বাধ্য করে তোমাকে ভালোবাসতে। তুমি আমার থেকে সিনিয়র হয়ে আমাকে যেভাবে সম্মান করো, তোমার এই ওঝার মন আমাকে বাধ্য করেছে তোমাকে ভালোবাসতে। তোমার প্রেমে আমি পড়তে চাই, তোমাকে ভালোবাসতে চাই, তোমাকে ভালোবেসে আমার জীবন সাথী করতে চাই। প্রিয়, তুমি কি আমার প্রিয় মানুষটা হবে, যাকে নিয়ে আমার ভালোবাসা ফুল বাঁধতে পারি, যে আমার প্রতিটি গল্পের নায়িকা হবে? তুমি আমাকে তোমার পায়ের নোপর বাঁধার সাজুক দিবে, তোমার পায়ে আলতা লাগিয়ে দিতে চাই, তোমার কলে
মাথা তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই। আমাকে তোমার করে রাখবে? কথাটা শুনে কুকু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, হ্যাঁ, আমিও যে তোমাকে অনেক বেশি ভালোবাসি, সে কথা আমি তোমাকে যে নিজে বলতে পারছি না। সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এর মধ্যে তখনই পেছন থেকে কারো কথার শব্দ শুনে ভয়ে কোকো আমাকে ছেড়ে দেয়। তাহলে তোদের সব মিটিয়ে গেল। আমি তো লজ্জায় মুখ লুকাতে থাকতাম, আর আমার লজ্জা মাখা মুখ দেখে আম্মু বলে ওঠে, হয়েছে, আর লজ্জা পাওয়া লাগবে না। কুকুর আব্বু কল করে বলেছে তোদের দুজনের বিয়ের বিষয়। আমরা সবাই বিয়েতে রাজি। কোকো তো লজ্জায় মুখ দুটো হাত দিয়ে লুকিয়ে রেখেছে। দেখতে দেখতে আমার আর কোকুর বিয়ের কাজটা সম্পন্ন হয়। আমি ছাদে দাঁড়িয়ে আছি, তখন রৌদ্র হারামি বলে, কিরে শালা হারামজাদা, তুই এখানে দাঁড়িয়ে কি বালটা শিখতেছিস বলতো? দোরহালা ভয়ে আটু কাঁপতে শুরু করেছে আমার, কারণ একই তো সিনিয়র, তার উপর ডাক্তার, আবার কুকেছে ডেঞ্জারাস মেয়ে। আল্লাহবাক যে আমার কপালে কি রেখেছে আল্লাহ জানে। শালা জনি সিং এর ভিডিও দেখে বড় হয়েছিস, আবার ভাব দেখাস, তাই না? সবাই কি তোর মতো রুচ্ছে নাকি যে এমন ভাববে? শালা তুই যদি আজ বাসর রাতে বিড়াল না মারতে পারিস, তাহলে কিন্তু তোর বিচির উপর ঠাড়া পড়বে। এত বড় অপমান না আর নিতে পারছি না। রাগ করে সব ভয় দূর করে শেরের মতো ভয়ের কাছে যেতে বিড়ালের মতো হয়ে গেলাম। আমাকে দেখে কোকো পা ধরে সালাম করলো। আমি ওকে পা থেকে উঠেই বললাম, তোমার স্থান আমার পায়ে না, আমার বুকে। সবসময় ভালোবাসবে তো এভাবে? বাসবো সব সময়। তখন বিড়াল খুঁজতে লাগলাম। তখন কোকো বলে, কি করছো তুমি? বিড়াল খুঁজছি, বাসর করে বিড়াল মারতে হবে, না হলে মান সম্মান থাকবে না। ও মা, তাই? আমি তোমাকে বিড়াল দেখাচ্ছি। কথাটা বলে আমার গায়ে ওঠে, আমার শার্ট খুলে ফেললো। এরপর একটা বাচ্চার উপর সারা রাত নির্যাতন চলল। বাকি কথা না হয় ইতিহাসে থাক। ইসমাইল আর কুকুর ভালোবাসা পূর্ণতা পেল। আপনারা তাদের জন্য দোয়া করবেন। গল্পটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।